আচ্ছা, এবার একটু খেয়াল করো। তাহলে আমরা এতক্ষণ ধরে মূলত শিখলামটা কি? আমরা যদি সামারি কথা বলি, কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস গুলো, একটা সংখ্যা তার কাছে স্টোর আছে, সেটা পজিটিভ স্টোর আছে নাকি নেগেটিভ স্টোর আছে, এটা সে বুঝতে পারবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, কম্পিউটার এই পজিটিভ স্টোর আছে না নেগেটিভ স্টোর আছে, এটা আসলে জেনে কি করে? বা আমরা আসলে নেগেটিভ নাম্বার বের করাটা শিখতেছি কেন? যে কম্পিউটার একটা সংখ্যা নেগেটিভ হিসাবে কিভাবে থাকলে বুঝে, এটা আমরা পড়তেছি কেন? কারণ আমাদের যে ম্যাথ গুলো করতে দিবে, যে কম্পিউটার ডাটা প্রসেস করে কিভাবে গাণিতিক ক্যালকুলেশন গুলো করে, এর জন্য আমাদের এটা লাগবে। তবে আমি তোমাদের একটু বলে রাখি যে জেনারেলি আমরা গাণিতিক অপারেশন বলতে, ধরো যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আরো অনেক অপারেশন আছে, বেসিক অপারেশন গুলো বলতেছি, যে আমরা এই চারটা অপারেশন দিয়ে গাণিতিক ক্যালকুলেশন গুলো আমরা নিজেরা করি। কিন্তু কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস গুলো এই চারটা পদ্ধতির মধ্যে শুধুমাত্র এই পজিটিভ, দ্যাট মিন্স যোগের প্রক্রিয়ায় সকল গাণিতিক ক্যালকুলেশন গুলো করে। মনে থাকবে? তাহলে ডিজিটাল ডিভাইস যতগুলো আছে তাদের ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো কোন প্রক্রিয়ায় করে, এমসিকিউতে অনেক সময় দেয় যে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে আধুনিক যতগুলো ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস আছে তারা কোন পদ্ধতিতে গাণিতিক অপারেশন গুলো সম্পাদন করে। তাহলে অ্যান্সার হবে যোগের মাধ্যমে। অ্যান্সার হবে যোগের মাধ্যমে। মানে সে বিয়োগ বুঝে না, সে গুণ বুঝে না, সে ভাগ বুঝে না। তাহলে এখন প্রশ্ন হলো, স্যার কম্পিউটারকে ক্যালকুলেশন করতে বললে তাহলে করে কিভাবে? আমি তো গুণের অঙ্ক করি, ভাগের অঙ্ক করি, বিয়োগের অঙ্ক করি। তো চলো দেখি কিভাবে করে। মনে করো কম্পিউটারকে বলা হলো যে তুমি আমাকে 20 থেকে 15 মাইনাস করে দাও, করে বলো যে রেজাল্টটা কত। তাহলে আমি একটু আগে কি বলছি বলো তো? কম্পিউটার কি, ডিজিটাল ডিভাইস গুলো কি বিয়োগ গুণ ভাগ এগুলো প্রক্রিয়ায় গাণিতিক অপারেশন করতে পারে? এটাই কি বললাম একটু আগে? একটু আগে কি বলেছি? সে শুধুমাত্র কোন প্রক্রিয়ায় গাণিতিক ক্যালকুলেশন গুলো করে বলো? সে শুধুমাত্র যোগ। যোগের প্রক্রিয়ায়। তখন কম্পিউটার ইকুয়েশনটাকে এইভাবে চিন্তা করে, মাঝখানে প্লাস আর এইখানে ব্র্যাকেট দিয়ে এটাকে নেগেটিভলি চিন্তা করে। দেখো তো দুটা ইকুয়েশন ইকুইভ্যালেন্ট কিনা। দুটা ইকুয়েশনের কি গাণিতিক ভাবে কোনো ভ্যালু চেঞ্জ হয়েছে? আমি যেটা ফরমেশন করে লিখলাম এটা কি চেঞ্জ হয়েছে? না দুটা ইকুয়েশন আসলে একই জিনিস বলো তো? প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে উপরেরটা আর এটা সেম। তখন কম্পিউটারকে যখন তুমি বিয়োগ করতে বলতেছো, তখন সেই কাজটাও সে যোগের মাধ্যমেই করতেছে। কিভাবে করতেছে দেখো। একটু আগে কি আমরা শিখছি না যে কেমনে -15 বের করতে হয়? বলো, এটা শিখেছি কিনা? -15টা কেমনে বের করতে হয় এটা কিন্তু আমরা শিখেছি, যে কম্পিউটার কোনো একটা সংখ্যার নেগেটিভ ভ্যালু কিভাবে বের করে বা কিভাবে পায়। তাহলে এইটা যদি কম্পিউটার জেনে যায় যে কোনো একটা সংখ্যার নেগেটিভ ভ্যালু কিভাবে বের করতে হয়, তাহলে তাকে তাহলে তাকে যদি বিয়োগ করতেও বলা হয়, তাহলে সে কাজটা কিসের মাধ্যমে করতে পারবে? তাহলে সে কাজটা যোগের মাধ্যমে করতে পারবে। এখন তোমরা বলতে পারো যে স্যার বুঝলাম, বিয়োগ করতে বললে সে মাঝখানে প্লাস ডান পাশে মাইনাস দিয়ে সে যোগের মাধ্যমে ক্যালকুলেশনটা করলো। যদি তাকে গুণ করতে বলা হয় তখন সে কি করে? আচ্ছা বলো তো, গুণ করা মানে কি বারবার যোগ করা না? এটা তো কমন সেন্স, ছোটবেলা থেকে আমরা শিখি গুণ করা মানে বারবার যোগ করা। যেমন 3 3 9, তাহলে 3 + 3 + 3, তার মানে আলটিমেটলি কি হচ্ছে? যে তোমাকে গুণ করতে বললেও সে যোগের মাধ্যমে করতেছে। বলো, ভাগের সাথে সম্পর্ক কার? ভাগের সাথে সম্পর্ক কার? যোগের না বিয়োগের? বিয়োগের স্যার। বিয়োগের। তাইলে বলো তো, যখনই ভাগের সাথে সম্পর্ক বিয়োগের আর বিয়োগ করতে গেলে নেগেটিভ ভ্যালু যদি কম্পিউটার বের করতে পারে, সেটাও সে যোগের মাধ্যমে করতে পারবে আলটিমেটলি। তাহলে একটা কথাই আমরা বোঝাতে চাচ্ছি, যে কম্পিউটার যে কোনো গাণিতিক ক্যালকুলেশনটা সে যোগের প্রক্রিয়ায় করবে। যখনই সে যোগের প্রক্রিয়ায় করতে যাবে তখন তার কোন জিনিসটা জানতে হবে? কিভাবে নেগেটিভ ভ্যালু বের করতে হয়। তাহলে নেগেটিভ ভ্যালুটা যদি সে বের করতে পারে কোনো একটা ওয়েতে, তাহলে সে যোগ বিয়োগ গুণ ভাগ সকল গাণিতিক অপারেশন গুলো যোগের মাধ্যমে করতে পারবে। এই জন্য আমরা এতক্ষণ ধরে নেগেটিভ ভ্যালুটা বের করা শিখতেছিলাম। এবং রেজিস্টারে যখন ডাটা প্রসেস হয়, গাণিতিক অপারেশন গুলো হয়, তখন সে ডাটাগুলো কিভাবে ওখানে স্থাপন করবে, প্রতিস্থাপন করবে, সেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথাবার্তা বললাম। আচ্ছা, তাহলে আমরা এটার অ্যান্সার পেয়ে গেলাম যে আমরা নেগেটিভ ভ্যালু বের করাটা এতক্ষণ ধরে কেন শিখতেছি। এখন আসো, কম্পিউটার সায়েন্সে নেগেটিভ নাম্বার বের করার টোটাল পদ্ধতি আছে 3টা। তাহলে বলো, আমরা শিখেছি কয়টা এখন পর্যন্ত? নেগেটিভ ভ্যালু বের করার পদ্ধতি আমরা কয়টা শিখেছি বলো?
আমরা কয়টা শিখেছি? আমরা একটা শিখলাম না? আমরা কয়টা শিখলাম? আমরা একটা শিখেছি। আমরা একটা শিখেছি, তাহলে আরো কয়টা শিখতে হবে? আরো টোটাল শিখতে হবে দুইটা। একটা শিখেছি, আরো দুইটা শিখতে হবে। টোটাল তিনটা জেনে তারপরে এদের ডিফারেন্স গুলো খুঁজে বের করতে হবে। দেন ফাইনালি সামারি করতে হবে যে আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস গুলো কোনটা ব্যবহার করে। তাহলে চলো আমরা, এগুলো আমি অলরেডি পড়ায় ফেলছি তোমাদের লিখে। এইটা বলতে হবে, দেখো তাহলে নেগেটিভ নাম্বার বের করার টোটাল পদ্ধতি কয়টা একবার দেখে নাও। একবার দেখে নাও, এগুলো যে কোনো বই পুস্তকে আছে, বা আমি তোমাদের বড় ভাইদের নোটগুলো দিতে চাচ্ছি না, তোমাদের নোটটা একটু আপডেট করতেছি। 25 ব্যাচে যে প্রবলেম গুলো আসছে ওটা মিলে আমি তোমাদের একটা নোট দিয়ে দিব। যে অংশটা আজকে শুরু করলাম, আপাতত তোমরা কয়েকদিন বই দেখে পড়ো, অথবা ক্লাসে আমি যেগুলো লিখে দিব ওগুলো খাতায় লিখে রাখবা, তাহলেই হবে। আচ্ছা, তাহলে সবার কি মুখস্থ হয়েছে নামগুলো? বাংলা এবং ইংরেজি উভয় টার্ম পড়তে হবে। এমসিকিউ তে অনেক সময় ইংলিশ টার্ম দিয়ে কোশ্চেন আসে। দুটাই একটু দেখে নাও। প্রকৃত মান গঠন পদ্ধতি বা সাইন ম্যাগনিটিউড ফর্ম, একের পরিপূরক গঠন বা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। তৃতীয় নাম্বার নেগেটিভ নাম্বার বের করার পদ্ধতি হচ্ছে দুইয়ের পরিপূরক গঠন অথবা টুস কমপ্লিমেন্ট ফর্ম, অথবা শর্টকাট জাস্ট বলতে পারো ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট। সাইন ম্যাগনিটিউড ফর্ম কথাটা তো সবার সাথে কমন। তাহলে নেগেটিভ নাম্বার বের করার টোটাল পদ্ধতি হচ্ছে তিনটা। বলতে পারবা যে আমরা কোনটা শিখেছি? অবশ্যই তোমরা আন্দাজি বলে ফেলবা, কারণ কি প্রথমে যেটা আছে স্যার তাহলে ওইটাই শিখেছি, তাই কিনা? সত্যিই তাই, প্রথমে যেটা আছে এটাই আমরা শিখেছি এতক্ষণ ধরে। তাহলে আমরা কোনো একটা সংখ্যার নেগেটিভ ভ্যালু বের করার জন্য লাস্টে যে ওয়ান দিয়ে নেগেটিভ বোঝালাম সাইন বিট দিয়ে, তাহলে এটা কোন পদ্ধতিতে ইন্ডিকেট করে? প্রকৃত মান গঠন পদ্ধতি। মানে এতক্ষণ পর্যন্ত আমরা শিখেছি বাট পদ্ধতিটার নাম বলি নাই। তাহলে এখন জেনে গেলা যে আমরা যে কোনো একটা সংখ্যার প্রকৃত বাইনারি মান লিখার পরে লাস্ট ভ্যালুটা ওয়ান দিয়ে যে সাইনটা ইন্ডিকেট করলাম নেগেটিভ নাম্বার বের করার জন্য, এই পদ্ধতিটার নাম হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা একটা জেনে গেলাম। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাইতে চাই। কেন দেখাতে চাই? কারণ হলো যে তিনটা নেগেটিভ নাম্বার বের করার পদ্ধতি আমি কেন করতেছি তোমরা একটু পরে প্রশ্ন করবা, বা আধুনিক ইলেকট্রনিক সার্কিট গুলো কেন কোনটা ব্যবহার করতেছে, নিশ্চয়ই একটার থেকে আরেকটার লিমিটেশন আছে। তো আমি এটা বোঝানোর জন্য তোমাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি। সেটা হলো, ধরো একটা রেজিস্টারে এরকম ভ্যালু আছে। ধরো চারটা জিরো দিয়ে বোঝালাম, চারটা জিরো নিতে পারো, আটটাও নিতে পারো। মানে ভ্যালিড রেজিস্টার দিয়ে বোঝাইলেই হলো। 4 বিট নিতে পারো, 8 বিট নিতে পারো, 16 বিট নিতে পারো। আমি এখন যদি তোমাদেরকে বলি যে এটার ভ্যালু তো জিরো, এটার ভ্যালু তো জিরো, বাট বলো তো এই যে আমরা রেজিস্টারের ডাটাগুলো রাখলাম, কতটুকু অংশ মান নির্দেশ করতেছে আর কতটুকু অংশ সাইন নির্দেশ করতেছে বলো তো? ডান পাশের, ডান পাশের বলো তো। ডান পাশের এইটুকু মান না? বলো তো ডান পাশের একটা রেজিস্টার যদি 4 বিটের হয় তাহলে ডান দিকের সকল ভ্যালুগুলো হচ্ছে মান, আর লাস্টেরটা হচ্ছে চিহ্ন নির্ধারণের জন্য ব্যবহার হয়। তাহলে রেজিস্টারের লাস্ট পজিশনে বিট যদি জিরো থাকে তাহলে কম্পিউটার ওটাকে কি ভ্যালু হিসাবে মনে করবে? পজিটিভ ডাটা হিসেবে মনে করবে। এখন যদি এরকম দেওয়া হয় যে তিনটা জিরো দিলাম, তিনটা জিরো দিলাম, লাস্ট ভ্যালুটা দিলাম হচ্ছে ওয়ান, বলতে পারবা যে এটা কম্পিউটার কি ভ্যালু হিসাবে পাবে বলো তো? যদি এতক্ষণের পড়া বুঝে থাকে তাহলে বলো যে ডান দিকে তিনটা। নেগেটিভ স্যার। নেগেটিভ কি? নেগেটিভ কি বলো? নেগেটিভ, নেগেটিভের পরে কি কি দিব? নেগেটিভ কি বলো? এই যে এইটুকু মান, এইটুকু কি? এইটুকু মান, তাহলে তিনটা জিরো মানে কত? জিরো। তিনটা জিরো মানে জিরো। তাহলে লাস্টের এই অংশটা সাইন ইন্ডিকেট করতেছে। এটা ওয়ান মানে সে বুঝতেছে কি এটা হলো নেগেটিভ জিরো। আর এইটা জিরো মানে সে কি বুঝতেছে? এটা মানে বুঝতেছে হচ্ছে পজিটিভ জিরো। বুঝতে পারছো না পারো নাই? এই সবাই বুঝেছো? আমি জানি এখন তোমরা বলবা যে স্যার ম্যাথমেটিক্সে তো এটা সম্ভব, প্লাস জিরো মাইনাস জিরো বলতে তো ভিন্ন কিছু বোঝায় না, জিরোর মান সব সময় জিরো হবে। কিন্তু কম্পিউটার সায়েন্সে প্রকৃত মান গঠন পদ্ধতিতে প্লাস জিরো মাইনাস জিরো দুইটা আলাদা আলাদা ভ্যালু হিসেবে বিবেচনা হয়। আমি কি সবাইকে বুঝতে পারছি?
মানে যখনই কম্পিউটারে স্টোর করতে যাব, সে এই পদ্ধতিতে চিন্তা করবে আমার কাছে কি পজিটিভ জিরো স্টোর হলো নাকি নেগেটিভ জিরো স্টোর হলো। তাকে সাইনটা বোঝানোর জন্য জিরোর ক্ষেত্রেও বাম পাশে একটা ওয়ান নেওয়া হয়, আবার পজিটিভ জিরো বোঝানোর জন্য বাম পাশে সাইন হিসেবে একটা জিরো নেওয়া হয়। তাহলে বলো তো এটা সাধারণ গণিতের সাথে কি কন্ট্রাডিকশন করলো না? সাধারণ গণিতের সাথে এটা কন্ট্রাডিকশন করলো, কারণ আমরা জানি যে প্লাস জিরো বা মাইনাস জিরো বলতে আলাদা কোনো ভ্যালু বোঝায় না, জিরোর ভ্যালুটা অলওয়েজ উইল বি কি হবে, জিরো হবে। তাহলে এইটা একটা এই পদ্ধতির লিমিটেশন, সীমাবদ্ধতা, ম্যাথমেটিক্স এর সাথে একটা কন্ট্রাডিকশন করতেছে। এটা কখন এই সমস্যাটা দূর হবে, চলো আস্তে আস্তে আগাই। এখন আমরা আরেকটা পদ্ধতিতে যাব, যে দেখবো যে এই পদ্ধতিতে নেগেটিভ ভ্যালু বের করে কিভাবে। তাহলে একটু আগে তোমরা দেখছো প্রথম পদ্ধতি শেষ, তাহলে এবার দ্বিতীয় পদ্ধতিতে আসলাম। আজকে আমাদের কাজ হলো তিনটা পদ্ধতিতে নেগেটিভ ভ্যালু বের করা এবং এদের সাদৃশ্য বৈসাদৃশ্য গুলো দেখা, অন্য কিছুই না। এইটা আমরা যেটা শিখতেছি বেসিক জিনিস, এটা মূলত একটা বড় অঙ্কের একটা সাব পার্ট শিখতেছি। আমরা সামনের ক্লাসে কমপ্লিট ম্যাথ এগুলো দিয়ে করবো, যে কমপ্লিট ম্যাথ কিভাবে আসে। অনেকগুলো ক্যাটাগরি আছে এটার আবার, সেগুলো করতে হবে, বাট এটা হলো বেসিক। তাহলে একটা জিনিস আবার একটু বলি, সবাই একটু মাথায় রাখো, যেই পদ্ধতিতেই নেগেটিভ ভ্যালু বের করো না কেন, প্রথমে যেই সংখ্যাটার নেগেটিভ মান বের করতে চাই ওটার বাইনারি ভ্যালু রেজিস্টারে বসাইতে হবে। আবার বলছি, যেই সংখ্যাটার নেগেটিভ ভ্যালু বের করতে চাই, ফার্স্ট কাজ হলো, যদি ওই সংখ্যাটা বাইনারিতে থাকে তাহলে তো ভালোই, যদি না থাকে তাহলে ওইটাকে আগে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে, নেওয়ার পরে রেজিস্টারে বসাইতে হবে। তাহলে যখন রেজিস্টারের নর্মাল মানটা বসায় দিব তখন সে সবসময় পজিটিভ আকারেই থাকবে। এরপরে এই পদ্ধতিগুলো দিয়ে আমরা নেগেটিভ ভ্যালু বের করার যেটা নিয়ম সেটা অ্যাপ্লাই করব। যেমন একটু আগে কি করছিলাম, যে ধরো আমরা 5-এর বাইনারি ভ্যালু বের করতে চাই নেগেটিভ ফরম্যাটে, তখন আগে 5-এর অরিজিনাল বাইনারি ভ্যালুটা রেজিস্টারে যখন প্রথমে বসালাম তখন সে ধনাত্মক আকারে ছিল। এখন এটা ঋণাত্মক বের করতে গেছি, তখন কি করেছি, লাস্টের সাইন বিটের জায়গায় আমরা ওয়ান বসাই দিচ্ছি। তো যে কোনো পদ্ধতিতেই যখন নেগেটিভ ভ্যালুটা বের করবা, ফার্স্টলি তোমাকে ওই ভ্যালুটার পজিটিভ বাইনারি ভ্যালুটা বসাইতে হবে, এটা সবার ক্ষেত্রেই সেম। তাহলে আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। মনে করো আমরা এবার একটু কাজ করতে চাচ্ছি 9 নিয়ে। তাহলে 9-এর বাইনারি ভ্যালুটা আগে লাগবে। যদি প্রশ্নে উদ্দীপকে বাইনারি ভ্যালু দেওয়াই থাকে সরাসরি, তাহলে তো আমাদের কাজ কমে গেল। এই যে আমরা বাইনারি ভ্যালুটা বের করে নিচ্ছি সেটা আর করা লাগলো না, সরাসরি শুধু রেজিস্টারে বসালেই হবে। তাহলে 9-এর বাইনারি ভ্যালু কত হয়, 1001। তাহলে এতক্ষণ ধরে যদি বুঝে থাকো আগে বলো যে আমার 9-এর অরিজিনাল ভ্যালুই আসছে 4 বিটের, তাহলে আমার রেজিস্টার কত বিটের নেব বলো তো, রেজিস্টার কত ছয় বিটের? বিটের স্যার। 6 বিটের কি কোনো রেজিস্টার হয়? 4 বিটের পরে কি 6 বিটের কোনো রেজিস্টার হয়? 2 বিটে যদি না হয় তাহলে 4 বিট, 4 বিটে যদি না হয় তাহলে কত বিটে না লাগবে? স্যার 8 বিট স্যার। 8 বিটে না লাগবে রে বাবা। সাইন সহ তোমার হবে 5 বিট, আমি মেনে নিলাম, কিন্তু আমি বলছি যে 5 বিটের কোনো রেজিস্টার হয়? এতক্ষণ ধরে কি এটা পড়ালাম? রেজিস্টার হতে হবে কত কত বিটের, 2 বিট, 4 বিট, 8 বিট, 16 বিট, এরকম। তাহলে যখন আমার 9-এর অরিজিনাল মানই 4 বিটে আছে, অরিজিনাল মানই 4 বিটে আছে, আমি যখন ওটার চিহ্ন সহ বসাইতে যাব পজিটিভ বোঝানোর জন্য, তখন আরেকটা জিরো নিয়ে আসতে হবে। এটাই তো এখন বললাম, তাহলে আরেকটা জিরো নিয়ে আসলে 5 বিট হয়ে যাবে। এন্ড 5 বিটের কি কোনো রেজিস্টার হয়? 5 বিটের তো কোনো রেজিস্টার হয় না। তখন আমি কি করব, 8 বিটের রেজিস্টার নিব। তাইলে এখন আমরা আর এইভাবে লিখতে হবে না। মনে করো আমরা এখানে +9 বোঝাইতে চাই, তখন আমাদের যে কাজটা করতে হবে, আমি ডান দিক থেকে লিখতেছি দেখো, এই যে লিখলাম, 9-এর প্রথমে অরিজিনাল যতটুকু আমরা নিজেরা পেয়েছি ট্রান্সলেশন করে ততটুকু আগে লিখলাম। এবার আমরা কি করব, 5, 6, 7, এই 8 নাম্বার পজিশনে এখন কিসের জন্য বসাইতে হবে, এই যে চিহ্নের জন্য বসাইতে হবে, চিহ্নের জন্য বসাইতে হবে, তখন একটা জিরো বাড়ায় নিতে হবে। এইটুকু সবাই বুঝতে পারছো? তোমার বাইনারি ভ্যালু আগে বের করার পরে তোমার রেজিস্টারে বসানোর সময় খেয়াল করতে হবে যে আমি চিহ্ন সহ যদি বুঝাইতে চাই। দেখো তুমি যদি 4 বিটে বসায় ফেলো, ভুল যে হচ্ছে কেমনে বুঝবা? তুমি এখানে চিহ্নটা দিয়েছো কি, +9,
তো +9 যদি দেওয়া হয় তাহলে বলো তো রেজিস্টারের লাস্ট বিটটা কি থাকে? পজিটিভ হলে 0 থাকে না 1 থাকে? রেজিস্টারের লাস্ট জিরো স্যার। বিটটা 0 থাকে। তাহলে এখন দেখো তো, এখন যদি আমি 4 বিটের নিয়ে কাজ করে ফেলতাম তাহলে বলো এখানে লাস্ট বিট কি আছে? এখানে লাস্ট বিট আছে 1। তার মানে তুমি 1 দ্বারা বোঝাচ্ছ যে সংখ্যাটা নেগেটিভ ফরম্যাটে আছে, তার মানে ওটা রেজিস্টারে নেওয়াটা ভ্যালিড হলো না। এই জন্য আমি যদি +9 বোঝাইতেই চাই তাহলে ডেফিনেটলি আমার এটা 8 বিট রেজিস্টারে নেওয়া লাগবে। তাহলে এখন এই পর্যন্ত কি সকল পদ্ধতিতেই সেম? যেই পদ্ধতিতে নেগেটিভ ভ্যালু বের করো এই পর্যন্ত সেম। কিন্তু আগের পদ্ধতিতে -9 বোঝানোর জন্য শুধু লাস্টে কি করেছিলাম বলো তো, 0 না লিখে 1 লিখে ফেলছিলাম। এই পদ্ধতিতে নেগেটিভ ভ্যালুটা এইভাবে বের করা যাবে না। এই পদ্ধতির নেগেটিভ ভ্যালু বের করার নিয়মটা কি? আমি একটু লিখে দিচ্ছি দেখো। অরিজিনাল বাইনারি ভ্যালু বের করার পরে যেখানে 0 থাকবে এটা রিপ্লেসড হবে, এটা রিপ্লেসড হবে 1 দ্বারা। এ বাবা দাগাদাগি করো না। তুমি জয়েনই করছো 10-15 মিনিট পরে, তুমি এটা বুঝবা কিভাবে? তোমার জন্য তো 10 10 মিনিট না 15 মিনিট লেট করে ক্লাস শুরু করলাম। তুমি ওই রেকর্ড ক্লাসটা প্রথম থেকে দেখো, তাহলে বুঝতে পারবা। রেকর্ড ক্লাসটা প্রথম থেকে দেখলেই সাইন বিটের কনসেপ্টটা বুঝতে পারবা। দেখো, 0 ইজ রিপ্লেসড বাই 1, 1 ইজ রিপ্লেসড বাই 0, 1 ইজ রিপ্লেসড বাই 0। তাহলে এটা কোন পদ্ধতিতে নেগেটিভ বের করার রুলস? একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে। চলো এবার তাহলে আমি ইন্ডিকেট করে দিচ্ছি দেখো। এখন এই পদ্ধতিতে নেগেটিভ ভ্যালু বের করতে হলে সূত্রটা, এটা সূত্র আকারে মনে রাখো, যে ওয়ান্স কমপ্লিমেন্টে নেগেটিভ বের করার সূত্রটা হলো অরিজিনাল বাইনারি সংখ্যা যেটা আমরা বসালাম, মনে করো এই যে +9 ফরম্যাটে আছে, এই ভ্যালুটার জিরো গুলো কোন ভ্যালু দ্বারা চেঞ্জ হবে বলো তো? কি লিখে দিয়েছি? জিরো গুলো কোন ভ্যালু দ্বারা চেঞ্জ হবে? জিরো গুলো কি দ্বারা চেঞ্জ হবে বলো? জিরো গুলো 1 দ্বারা চেঞ্জ হয়ে যাবে, আর ওয়ান গুলো 0 দ্বারা চেঞ্জ হবে। তাহলে এখানে দুইটা 0 আছে, দুইটা 1 নেব। তাহলে এই পদ্ধতিতে নেগেটিভ ভ্যালুটা এইভাবে বের করতে হয়। বাট আগের পদ্ধতির সাথে এই পদ্ধতির মিল কি থাকবে? যদি কোনো সংখ্যা নেগেটিভ হয় অবশ্যই তার লাস্ট পজিশনের বিটটা ডেফিনেটলি 1 হবে। বাকি ভ্যালুগুলো পদ্ধতি ওয়াইজ চেঞ্জ হবে, কিন্তু লাস্ট ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না, সবার ক্ষেত্রে সেম থাকবে। মানে আমি বলতে চাচ্ছি, চিহ্ন যদি নেগেটিভ হয় রেজিস্টারের লাস্ট পজিশনের বিট সব সময় 1 হবে। মনে থাকবে? পদ্ধতি যেটাই হোক না কেন, নেগেটিভ ভ্যালু যখনই তুমি বের করবা লাস্ট ভ্যালুটা অবশ্যই 1 হবে। তাহলে আগের পদ্ধতির সাথে যদি তুমি রিকল করো, ব্যাপারটা কি ছিল? প্রকৃত মান গঠন পদ্ধতিতে যখন -1 হয়েছিল তখন শুধুমাত্র একটা ভ্যালু চেঞ্জ করা লাগছিল। রেজিস্টারের লাস্ট ভ্যালুটা 0 না রেখে 1 রাখলেই কম্পিউটার বুঝতে পারে ওটা নেগেটিভ ফরম্যাটে আছে। আর নেগেটিভ ভ্যালু বের করার দ্বিতীয় পদ্ধতিতে কেমনে নেগেটিভ ভ্যালু বের করতে হয়? অরিজিনাল বাইনারি ভ্যালু লিখার পরে ওইটার জিরো গুলো রিপ্লেস করে দিবা 1 দ্বারা, আর 1 যেগুলো আছে সেগুলো রিপ্লেস করে দিব 0 দ্বারা। বলো এই পর্যন্ত বুঝেছো কিনা বলো? এটা এই পদ্ধতিতে নেগেটিভ ভ্যালু এভাবে বের করে। তাহলে এখন তোমরা বলো তো যে যদি আমরা এই পদ্ধতিতে জিরোর নেগেটিভ ভ্যালু বের করি তাহলে কেমন হবে? আমি 4 বিটের মেমরি নিলাম বোঝানোর জন্য, এটা ডিপেন্ড করবে পরীক্ষায় সংখ্যা যেটা দিয়েছে তার উপর বেস করে রেজিস্টার নিতে হবে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য নিলাম। বলো তো এখন আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক পদ্ধতিতে -0 বের করি তাহলে এটাকে কেমনে লিখতে হবে? বলো কি লিখবা এখন? ওয়ান ওয়ান ওয়ান। দেখছো কি একটা উদ্ভট জিনিস আমরা চারটা শিখতেছি। ওয়ান। 4টা 1 হয়ে যাবে, তাহলে এটা ম্যাথমেটিক্যালি ডেফিনেটলি ইনভ্যালিড। কারণ +0 বা -0 বলতে সবই কি হওয়া উচিত? 0। বাট কম্পিউটার সায়েন্সে একের পরিপূরক পদ্ধতিতে -0 বলতে 4টা 1 কে বোঝাবে, অথবা 8 বিটের যদি আমরা রেজিস্টার নেই তাহলে -0 বলতে 8টা 1 কে বোঝাবে। তাহলে এই পদ্ধতিরও এই লিমিটেশনটা কিন্তু থেকেই গেল, খেয়াল করছো? সাধারণ ম্যাথমেটিক্স এর সাথে এখানে কন্ট্রাডিকশন করতেছে। তাহলে প্রথম পদ্ধতিতেও +0 -0 রিপ্রেজেন্টেশনের সাধারণ গণিতের সাথে সমস্যা আছে, এখানেও সমস্যা আছে। তাহলে দ্বিতীয় পদ্ধতিটা আমরা জেনে গেলাম যে কিভাবে নেগেটিভ ভ্যালুগুলো বের করতে হয়। তাহলে এবার আরেকটা পদ্ধতি থাকলো, চলো এবার ওইটাতে যাব। লাস্ট পদ্ধতিটা আগের পদ্ধতিগুলো জানা থাকলে নিজেরাই করতে পারবা, মিশ্রণ। চলো আমরা একটু দেখাই দিই। বলো লাস্ট পদ্ধতির নাম কি ছিল, মনে আছে সবার? লাস্ট পদ্ধতিটার কি নাম ছিল বলো তো? লাস্ট দুইয়ের পরিপূরক গঠন, ইংলিশ টার্ম হচ্ছে টুস কমপ্লিমেন্ট ফ্রম, বা টুস কমপ্লিমেন্ট লিখলেই হবে।
টুস কমপ্লিমেন্ট ফ্রম, এটার একটা সূত্র লিখতে হবে। এই পদ্ধতিতে কিভাবে নেগেটিভ ভ্যালু বের করে তার একটা সূত্র আছে। সূত্রটা কি? টুস কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। একটা সংখ্যা দিয়ে বোঝাই দিলে বুঝতে পারবা। এই পর্যন্তই আজকে আমাদের পড়া। হ্যাঁ, এইটা শুধু আজকে আমাদের কাজটা ছিল বিভিন্ন পদ্ধতিতে কম্পিউটার নেগেটিভ ভ্যালু কিভাবে বের করে। দুটা পদ্ধতি অলরেডি শিখায় ফেলছি। এটা নতুন কিছু না, আগের পদ্ধতিটার সাথে মাত্র যেটা শিখালাম একটা ওয়ান অতিরিক্ত যোগ করতে হবে। কেন যোগ করতেছে সেটা একটু পরে আসতেছে। যদিও এটা আমার সূত্র না, বাট লজিক আছে যে কেন আসলে এই সূত্রটার সাথে এক যোগ হচ্ছে। তাইলে বলো তো যে দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে যখন আমরা নেগেটিভ ভ্যালু বের করব, বলো তো আগে কোনটা জানা থাকা লাগবে? আগে কোনটা জানা থাকা লাগবে বলো? এই সূত্রটা কি বলতেছে, কি জানা থাকা লাগবে আগে থেকে? কোনটা বের করা জানা থাকা লাগবে বলো? খেয়াল করো নাই এখানে কি বলা আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। তাহলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যখন নেগেটিভ ভ্যালু বের করবা, তখন ওয়ান্স কমপ্লিমেন্ট পর্যন্ত আগে যা ম্যাথ করছিলা সব সেম থাকবে, তার সাথে অতিরিক্ত শুধু কি যোগ হবে? এক যোগ। তাহলে ধরো আবার আমরা নাইন নিয়েই কাজ করতে চাই, সংখ্যাটা চেঞ্জ করলাম না, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে যে আগের থেকে এটার ডিসিমিলারিটি গুলো কোথায় হবে। তাহলে নাইনের বাইনারি ভ্যালু কত ছিল একটু আগে বের করে দেখাইছিলাম, 1001, 1001। এখন আমরা যখন পজিটিভ ডাটা হিসেবে এটাকে বসাবো, আচ্ছা তাহলে খেয়াল করে দেখো নাইনের ডাটা আমরা বসাবো, আবার সেম ভাবে এখানে নাইনের বাইনারি ভ্যালুটা বসাবো। কেমন মনে আছে বলো, কত বিটের রেজিস্টারে বসাইতে হবে? কত বিটের রেজিস্টারে বসাইতে হবে বলো? কত বিটের রেজিস্টারে বসবে? 8 বিটের স্যার। 8 বিটের, ঠিক আছে। তাহলে আমি তোমাদের একটা কথা বলছিলাম, আবার মনে করাই দিচ্ছি। প্লাস ভ্যালু হিসাবে যখন সংরক্ষণ হবে তখন সকল পদ্ধতিতেই ডাটাটা রেজিস্টারে সেম ভাবেই বসবে। কারণ আমরা যে পদ্ধতিগুলো শিখতেছি বলতো এগুলো কি পজিটিভের জন্য নাকি নেগেটিভ ভ্যালু বের করার জন্য? এটা আগে মাথায় নাও। কিসের জন্য শিখতেছি এই পদ্ধতিগুলো? নেগেটিভ ভ্যালু বের করার জন্য। তার মানে পজিটিভ ডাটার সাথে তো এর কোনো ইফেক্ট পড়বে না। পজিটিভ ডাটা রেজিস্টারে প্রতিটা পদ্ধতিতে সেম ভাবেই বসবে। চেঞ্জ হয়ে যাবে কখন? যখন আমি এই পদ্ধতিগুলো ব্যবহার করে নেগেটিভ ভ্যালুটা বের করব। তাহলে এখন বলো যে এই পদ্ধতিতে নেগেটিভ ভ্যালু বের করতে গেলে প্রথমে আগে কোনটা করে নিতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট। বলো ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি শিখাইছিলাম? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি বোঝায়? ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিটা কি বোঝায়? রেজিস্টারের ভ্যালু যেখানে জিরো থাকবে সেটা কি দ্বারা চেঞ্জ হবে? ওয়ান দ্বারা। আর যদি ওয়ান থাকে কি দ্বারা রিপ্লেস হবে? 0। জিরো দ্বারা। তাহলে এখন এই যে চারটা জিরো আছে, তাহলে এখানে চারটা ওয়ান আমরা বসায় ফেললাম। চারটা ওয়ান বসায় ফেললাম। ওয়ান আছে জিরো, দুইটা জিরো আছে, দুইটা ওয়ান, আর এইখানে হলো জিরো। তাহলে এবার একটু খেয়াল করে দেখছো, বলো তো মেমোরির লাস্ট পজিশনের বিটটা কি চলে আসছে? ওয়ান। তাহলে এখানে চিহ্নটা কি আর ওই ফরম্যাটে থাকবে? না, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা -9, বাট এটা কোন ফরম্যাটে? টুস কমপ্লিমেন্ট না ওয়ান্স কমপ্লিমেন্ট, সেটা সাইড নোটে দেওয়া লাগবে। -9 তো প্রকৃত মান গঠন পদ্ধতিতেও হয়, ওয়ান্স কমপ্লিমেন্টেও হয়, টুস কমপ্লিমেন্টেও হয়। তুমি এখন যে -9টা লিখেছো এটা কোন পদ্ধতিতে লিখেছো এটা ইন্ডিকেট করে দিতে হবে। এই যে আমরা লিখলাম ওয়ান্স কমপ্লিমেন্ট, পুরোটা লিখে দিবা, আমি জাস্ট অল্প একটু লিখলাম ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন বলো সূত্র কত আছে, সূত্রে কত আছে, কত যোগ করা লাগবে? ওয়ান্স কমপ্লিমেন্ট রেজাল্ট তো বাইর হয়ে গেছে, এখন এক যোগ করা লাগবে। এই যে আমরা একটা এখন যোগ করব। এখন পর্যন্ত তোমাদের বোর্ডে যতগুলো ম্যাথ আসছে বা ভবিষ্যতে যতগুলো ম্যাথ আসবে এমসিকিউ ছাড়া রিটেনে, সবই কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে করা লাগবে। আধুনিক যতগুলো ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট আছে সবাই টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। কেন করে সেটা রিজন গুলো আজকে একটা বলবো, মেইন রিজনটা আজকে বলবো, পরের দিন আরো কিছু অ্যাডভান্টেজ বলবো।
এইখানে ছেলেমেয়েরা একটা জায়গায় ভুল করে, বলো তো এই ওয়ানটা কার সাথে যোগ হবে? উপরের রো সহ, নাকি ওয়ান্স কমপ্লিমেন্ট করে যেই রোটা পেয়েছি সেটার সাথে যোগ হবে? বলো সূত্রটা কি বলেছে, সূত্রটা কি বলেছে, কার সাথে যোগ হবে? সূত্রটা কি বলছে বলো। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করে যে রোটা পাওয়া গেল এইটার সাথে যোগ হবে। উপরেরটা 14 গোষ্ঠী সহ যোগ করলে হবে না, তোমাদের গুণধর বড় ভাই বোন যারা তারা উপরেরটাও সহ যোগ করে অনেকগুলো খাতায় এই ম্যাথ করেছিল। এটা করা যাবে না, কারণ সূত্রে কখনো বলে নাই যে উপরেরটা সহ যোগ করো। ওয়ান্স কমপ্লিমেন্ট করে তাহলে 0 + 1 যোগ করলে কত হবে? 1 হবে। হাতে কিছুই নাই, তাহলে যা আছে তাই থেকে যাবে। এই অঙ্কগুলো তোমার পরীক্ষার হলে হলো কিনা বোঝার কিন্তু টেকনিক আছে। বুঝাই দিচ্ছি যে তুমি কেমনে বুঝবা যে তোমার অঙ্কটা ঠিক আছে কিনা। তাহলে বলো তো এখানে মেমোরির লাস্ট পজিশনের বিট কত? 0 না 1? 1। তাহলে এখানে চিহ্নটা কি হবে? এটাও -9 হবে, বাট এই -9টা কোন ফরম্যাটে আসলো বলো তো? দুটাই -9, উপরেরটা কোন ফরম্যাটের রেজাল্ট? ওয়ান্স কমপ্লিমেন্টেড। আর পরেরটা যে রেজাল্ট এটা কোন ফরম্যাটের রেজাল্ট বলো? এটা হলো টুস কমপ্লিমেন্টেড রেজাল্ট। এটা ইন্ডিকেট করে দিতে হবে সাইড নোটে যে দুটাই তো -9, উপরেরটাও -9 এটাও -9। আমি এই পর্যন্ত কখন আসবো? যখন পরীক্ষায় বলবে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে ম্যাথ গুলো করো, তখন এই পর্যন্ত আসা লাগবে। তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে তিনটার ক্ষেত্রে একটা কমন ক্রাইটেরিয়া হলো যে মেমোরিতে লাস্ট বিট 1 থাকবে যেই পদ্ধতিতেই তুমি নেগেটিভ ভ্যালু বের করো, সেটা প্রকৃত মান গঠন পদ্ধতি হলো মেমোরির লাস্ট পজিশনে বিট 1 থাকবে, ওয়ান্স কমপ্লিমেন্টও 1 থাকবে, টুস কমপ্লিমেন্টও 1 থাকবে। চলো তো এবার একটু জিরো নিয়ে কাজ করে দেখি কি ঘটনাটা ঘটে। আমরা 8 বিট চাইলে নিতে পারতাম, আমি কম সময়ে দেখাবার জন্য আমি 4 বিটের একটা রেজিস্টার নিচ্ছি। তাহলে প্রথমত আমি জিরোর ভ্যালুটা বসায় ফেললাম 4 বিটে। সাইড নোট গুলো দিব না, জাস্ট আমি তোমাদের ক্যালকুলেশনটা দেখাই দিই। বলো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলো তো? -0। তাহলে এখন আমরা কি করব প্রথমত? চারটা জিরো আছে, কি করব ওয়ান বলো? ওয়ান ওয়ান 1 1 1 হবে, রাইট। তোমার বন্ধু দুইটা কি আছে তোমার সাথে? বাড়ির মায়া না স্যার। মায়া কমাতে হবে, বাড়ির মায়া কমাতে হবে। আমি যখন রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম, আমার বাসা পড়ছে হচ্ছে নওগাঁ জেলায়, কিন্তু রাজশাহী জেলার শেষ, নওগাঁ জেলার শুরুতে। আমার কলেজ থেকে আমার বাসায়, আমি এখন যেমন আমার বাসা মিরপুর একে, কলেজে যাওয়ার জন্য 1 ঘন্টায় সময় হাতে নিয়ে বের হয় প্রতিদিন। তো আমার কলেজ থেকে আমার বাসায় যেতে 1 ঘন্টা সময় লাগতো বাস। আমি চাইলে কিন্তু বাসা থেকেই কলেজ প্রতিদিন করতে পারতাম, একটু টাইম ব্যয় হতো। তা আমি কি করতাম, রমজান মাসেও আমার মনে আছে যে অনেক ছেলে পেলে গ্রামে চলে যেত শুধু সাধ্যের পড়া মিস করব না জন্য। 27শে রমজানের আগে আমি কখনো বাড়ি যাই না, অথচ আমি চাইলে কিন্তু প্রতিদিন বাসা থেকে আসতে পারতাম। আমি কখনো 1 মাসের আগে বিশেষ ইমার্জেন্সি ছাড়া কখনো গ্রামে যেতাম না। যদি ভালো জায়গায় যদি প্লেস করতে চাও তাহলে অবশ্যই ইন্টারের লাইফটা একটু কষ্ট করেই কাটাতে হবে। মানে 2 দিন ছুটি পাচ্ছি আর আমি একদিন অ্যাবসেন্ট দিলাম, তাইলেই তো ঈদের মতো ছুটি কাটাইতে পারবো, এই কাহিনী যারা করবে তারাই রেজাল্ট খারাপ করবে, অথবা তার আশানুরূপ প্লেসে কিন্তু সে পৌঁছাতে পারবে না। এটা সবার জন্যই বলছি। তাহলে এখন বলো এটার সাথে কত যোগ করতে হবে টুস কমপ্লিমেন্ট করলে? এটার ব্যাখ্যাটা দিয়ে শেষ করবো, দেখো। 1 যোগ করতে হবে, এটার বাইনারি যোগ আশা করা যায় সবাই জানো। 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, আবার 0, 1 1 এ 0, 1 1 এ 0, হাতে থাকে 1। যারা বাইনারি যোগ বোঝো না, একটা সহজ কথা বলি। তোমাদের যদি বলা হতো যে বাবা বলো তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, ছোটবেলায় পড়েছো না, 4টা 9। যদি বলা হতো আর পরের সংখ্যা কত, তখন 1 যোগ করতা, করে কি সব জিরো লিখতা, লাস্টে যে 1 দিতা। তো তুমি এভাবে চিন্তা করো যে বাইনারি সংখ্যাতে ম্যাক্সিমাম অঙ্ক কত? 1। সর্বোচ্চ বড় সংখ্যা 1। তাহলে 4 অঙ্কের বাইনারিতে বৃহত্তম সংখ্যা হবে 4টা 1। তাহলে এর সাথে 1 যোগ করলে ডেফিনেটলি প্রথমে 4টা 0 হবে, বামে একটা 1 আসবে। এটা যারা যোগ বোঝো না তাদের জন্য বললাম। আচ্ছা, এখন একটু খেয়াল করো। তাহলে টুস কমপ্লিমেন্ট করা মানে কি? এটা নেগেটিভ হওয়ার কথা। এটা ওয়ান্স কমপ্লিমেন্ট মানে এটা নেগেটিভ, টুস কমপ্লিমেন্ট মানে এটা নেগেটিভ। আমি একটু লিখে দিচ্ছি। এই লাইনটা কার জন্য ছিল? এই লাইনটা ছিল ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য। এই লাইনটা ছিল ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য। আর এই লাইনটা কার জন্য ছিল? টুস কমপ্লিমেন্ট। এখন তোমরা বলতে পারো স্যার আপনি আগেই 0 লিখে ফেললেন কেন? কারণ আমরা এই পদ্ধতি তো ব্যবহারই করি নেগেটিভ ভ্যালু বের করার জন্য।
এখন আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, আমি জিরোর জন্য কত বিটের রেজিস্টার নিয়ে কাজ করেছি এখানে বলো। কত বিটের রেজিস্টার নিয়েছি? কত বিটের রেজিস্টার নিয়েছিলাম বলো। 4 বিটের স্যার। 4 বিটের নিয়েছি। তাহলে এখন 4 বিটের রেজিস্টারে কি 5 বিটের ডাটা স্টোর হতে পারে? আমি মেমোরি নিয়েছি 4 বিটের, সেখানে কি 5 বিট স্টোর হতে পারবে? 5 বিট স্টোর করা যাবে? তোমার কাছে মনে করো একটা 1 লিটার পানির বোতল আছে, যার ক্যাপাসিটি 1 লিটার পানি সে ধারণ করতে পারে। 1 লিটারের বেশি পানি যখন তুমি ওটাতে আটাইতে যাবা, তখন ওটা উপচে পড়ে যাওয়া বলি না আমরা? কম্পিউটার সায়েন্সে এক্স্যাক্টলি 4 বিটের মেমোরি আমি নিয়েছি, বাট এখানে দেখো তো, এই ওয়ানটা অতিরিক্ত হয়ে গেছে। এটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ওভারফ্লো বিট। ওভারফ্লো বিট কেন বলা হচ্ছে? কারণ এ তো অভাগা। 4 বিটের মেমোরিতে এর এখানে সংরক্ষণ হওয়ার মতন জায়গা নাই। এই জন্য এটার নাম কি বলা হয়? ওভারফ্লো বিট বলা হয়। এখন তুমি বলতে পারো, স্যার এটা কোথায় যাবে? মনে করো 3 বন্ধু একটা ট্রেনে যাচ্ছ, তো যাওয়ার সময় 2টা টিকিট পাইছো। তাহলে এত টাইমে বসতে পারবে ধরো ক্যাপাসিটি একজনই বসতে পারবে। এখন যদি বলে আরেকজন বন্ধু কোথায় গেছে, সেটা আমার জানার দরকার আছে? সিটের ক্যাপাসিটি 2জন, 2জন বসবে, আরেকজন দাঁড়ায় আছে, না হলে ওয়াশরুমে গেছে, কোথাও না কোথাও গেছে। তো কম্পিউটার সায়েন্স অবশ্যই গ্রাউন্ডিং বা অনেক কিছু আছে, সেগুলো এখন আমি আপাতত বলছি না। জাস্ট আমি বলতে চাচ্ছি এর ক্যাপাসিটি হচ্ছে 4 বিট স্টোর হতে পারবে, 5 নম্বর বিটটা জাহান নামে গেছে, যেটাকে আমরা ওভারফ্লো বিট বলতেছি। এর আরেকটা নাম হচ্ছে অতিরিক্ত ক্যারি বিট। অতিরিক্ত ক্যারি বিট কেন? কারণ জেনারেল ক্যারি বিট ডাটা হিসেবে স্টোর হয়, কিন্তু অতিরিক্ত বলা মানে যেটা মেমোরিতে সংরক্ষণ হওয়ার মতো যার জায়গা নাই, তাকে অতিরিক্ত ক্যারি বিট বলা হয়। ইংলিশে বলা হয় এটাকে এক্সেস ক্যারি বিট। অথবা তোমরা যেটা লিখে দিলাম এটাও লিখলেও হবে, ওভারফ্লো বিট বলা হয়। তাহলে আমি তোমাদেরকে এখন প্রশ্ন করতে চাই, ভালোভাবে অবজার্ভ করো। তাহলে এই বিটটা কি স্টোর হবে? লাস্টের ওয়ান বলো তো, এটা কি স্টোর হবে? এটা স্টোর হবে? এটা কিন্তু স্টোর হবে না। না স্যার। তাহলে এখন বলো তো, -0 বলতে তাহলে এখানে ভ্যালুটা আছে কত? 4টা 0। +0 বলতে আছে কত? +0 বলতেও 4টা 0 আছে। তাহলে বলো তো, সাধারণ গণিত কি এটাই বলে না আমাদের? +0 বা -0 বলতে ভ্যালুটা জিরোই বোঝাবে। গণিতে +0 বা -0 বলতে কখনো ডিফারেন্ট ভ্যালু বোঝায় না। মানে জিরো মানে অলওয়েজ উইল বি জিরো, এটার কোনো পজিটিভিটি নেগেটিভিটি নাই, এটা নিউট্রাল নাম্বার, অথবা আরেকটা সুন্দর টার্ম হচ্ছে অঋণাত্মক সংখ্যা বলি আমরা। তাহলে এই যে জিরো রিপ্রেজেন্টেশনের যে সমস্যা, আগের 2টা পদ্ধতিতে কিন্তু ছিল। কারণ আগের 2টা পদ্ধতিতে +0 বলতে একরকম ভ্যালু বোঝায়, -0 বলতে আরেক রকম বোঝায়। বাট দুইয়ের পরিপূরক পদ্ধতি বা টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে এসে দেখতেছি +0 -0 দুটার ভ্যালু সেম, দুটার ভ্যালুই জিরো। সাধারণ গণিত কিন্তু এটাই বলে। তাহলে আমরা যখন গণিতের মানে ম্যাথামেটিক্যাল অপারেশন গুলো করব, মনে করো কম্পিউটারকে একটা ডাটা দিয়ে গাণিতিক ক্যালকুলেশন করতে বললাম, সেখানে তো জিরো আসবেই। এখন বারবার যদি ডিভাইসকে বুঝাইতে হয় এটা কি +0 না -0, তার ভ্যালুটা কেমন হবে, তাহলে ডাটা প্রসেসিং করতে অনেক বেশি সময় লেগে যায়। কিন্তু দুইয়ের পরিপূরকে +0 -0 কোনো ঝামেলা নাই। কারণ কি, +0 হোক আর -0 হোক, কম্পিউটার অটো বুঝে যাবে যে এই পদ্ধতিতে +0 -0-এর ভ্যালু সেম, অলওয়েজ উইল বি জিরো। এই জন্য ডাটা প্রসেস করতে কম সময় লাগে। তাহলে জিরো রিপ্রেজেন্টেশনের যে সমস্যাটা আগের 2টা পদ্ধতিতে ছিল, এই পদ্ধতিতে এসে যখন ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে অতিরিক্ত এক যোগ করে ফেলতেছি, তখন কিন্তু এই সমস্যাটা রিকভার করতেছে, সমাধান হয়ে যাচ্ছে। এই জন্য আধুনিক যত ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট আছে, তারা মূলত এই টুস কমপ্লিমেন্ট পদ্ধতিটা ব্যবহার করে। তো এতক্ষণ ধরে যে সামারিটা বললাম, এটা অনেক সময় 2 মার্কের আসে। আর ম্যাথমেটিক্যাল যেগুলো দেখালাম, এগুলো আমাদের সামনের বড় ম্যাথগুলো সলভ করতে লাগবে। তাহলে আশা করা যায় সবাই বুঝেছো। আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিই, যারা প্রথমের দিকে মিস করেছো কষ্ট করে একটু দেখে নিও। পরের দিন প্রয়োজনে আমরা যখন ক্লাস আবার শুরু করব, আমরা 10-15 মিনিট এটা একটু রিপিট করে নেব, নিয়ে বাকি 45 মিনিট আমরা নতুন ম্যাথ সলভ করব। তাহলে যারা একটু কম বুঝেছো বা অনলাইনে যারা একটু কম বোঝো মনে করো, যদিও আমি ভেঙে ভেঙেই পড়ালাম, রেকর্ডেড ক্লাসও দিয়ে দিচ্ছি, এরপরেও যদি প্রবলেম হয়, তাহলে আমরা 15 মিনিট আগে এক্সট্রা একটু আলোচনা করে নিব ক্লাসের শুরুতে। দেন আমরা নতুন ম্যাথ গুলো শুরু করব, তাহলে আশা করা যায় আর কারো কোনো বুঝতে সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।